চাটা কি শরবত হয়ে গেলে খাবে? চা? হ্যাঁ, তোমার চা খাওয়া ছেড়ে গিয়ে আর তুমি ওখানে চলে এসো। পরে পরে করবে, পরে করবে। মনে করবো হুম, পরে চা খেয়ে উঠেই তো কাজ করতে হবে। চলে এসো, চলে এসো। এই যাই। হুম। চা গরম গরম খেতে হয়। হুম, তুমি চলে গেছো আঙুর পাড়তে। আঙুর বলো আর যাই বলো, এই আঙুরই খেতে হয়। গামছা হাত মুছে নাও। ভিতরে হাওয়া নেই, এখানে বসবো? হুম, না না, তোমার কোথাও ভালো লাগবে না। কি বলছো? ও বিস্কুট মেরে দিয়েছো, বিস্কুট মেরে দিয়ে আর চলে গেছো। হ্যাঁ, না ধরো, খাও। খাবো তো অবশ্যই। তো তুমি খাবে, আমি একটা কাজ করতে গেছি, আমি এসে খাচ্ছি। চাটা কি করবে? আর গরম করবে? গরম করবো কেন? স্টিলের কাপে চা কতক্ষণ গরম থাকে জানো? খাওয়া যায় না। ডুমুরের আঠা ভর্তি হয়ে গেছে হাত। চায়ের কাপ ধরবে ডোমরে আটা তো কি হয়েছে? ট্রাক্টর ট্রাক্টর চলছে নতুন। এখন ট্রাক্টর সবসময় চলবে, 24 ঘন্টা, রাতেও তোমার কানের কাছে সবসময় ট্রাক্টর। এই বাইরে চাষ হচ্ছে না, চাষের কাজ হচ্ছে না। মাঠের কাছে বাড়ি হলে এই সমস্যা। মাঠের কাছে বাড়ি হলে সমস্যা? সমস্যার কথা বলছো, আর কত সুবিধা সেটা বলো। শুধু সমস্যা। সুবিধা সমস্যা সব জায়গায়, তার জন্য না, কিন্তু এই মুহূর্তে যেটা মনে হচ্ছে কানের কাছে ঘড় 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 করছে না। বিস্কুট নাও, তুমি একটা নাও, আমি একটা খেয়েছি। বিস্কুট খাবো? আমি বেশি বিস্কুট খাবো না। খুব গরম না? প্রচন্ড গরম, তাড়াতাড়ি কাজ করতে হবে আজকে, তাই তো ওটা পেরে নিলাম। চাটা খেয়েই খিচুড়িটা বসিয়ে দেবো, খাওয়ার জল নিয়ে আসতে হবে। এত গাছপালার মধ্যে থেকেও গরম। হ্যাঁ, মেন ব্যাপার আজকে হাওয়া নেই, একটু হাওয়া থাকলে একটু গরম কম হতো। চাকে রেখে তো একটু গল্প করতে হয়। গল্পটা তো বলো শুনি। হ্যাঁ, আমি বলবো তুমি শুনবে? আমি বলবো? তা কি করবে তুমি? গান আশ্চর্য কাহিনী। তুমি গান করবে? আমি গানও করতে পারি না, আর গল্প বলতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে। তাহলে কি? যেটা তোমার কাজ। হ্যাঁ, যদি তুমি বলো একটা তাহলে কি? গল্প, তাহলে মুডটা একটু ফ্রেশ হয়ে যায়, সারাদিনের কাজকর্মগুলো ঠিকঠাক হয়। তাহলে কি জানো তুমি? নাচ? আমি সংসারের কাজ করতে জানি। তাই? আর ঝগড়া? ঝগড়া না, ওটা ঝগড়া না, যেগুলো হয় ওগুলো ঝগড়া না। অশান্তি? অশান্তিও না, সংসারের ওটা নিয়ম। গন্ডগোল? কিছু না। তার মানে ওই কটাই তুমি স্পেশালিস্ট? ভালোবাসা। ওইগুলো তোমার ভালোবাসা কি? চা কি গরম, খেতে পারছি না। চা কি ফ্রিজে রেখে ঠান্ডা করে আনবো? তুমি বলো তো, একটা গল্প বলো তো। একটা গল্প শুনবে? তা শুনবো না? একটা পয়সা দিতে হবে না, ফ্রিতে শুনবো। এরকম স্পেশাল লোক কোথায় পাবো? একটা গল্প হচ্ছে, কি বলবো, কি? সে সারা বিশ্বের সব মহিলাদের, ঠিক আছে, সারা বিশ্বের সব মহিলা ক্রিমিনালের ঠাকুমা, বুঝতে পেরেছো যার গল্প বলবো? সে আবার কি? এই দেখো কেমন, এটা সত্যি ঘটনা, 2008 সালে ঘটেছিল। সত্যি ঘটনা? সত্যি ঘটনা। একটা পরিবারে 7 জন খুন হয়, ঠিক আছে? 7 জন? 7 জন, বাপরে ঠিক বাপ। আছে। এবং 7 জনকে যে হত্যা করা হয়, সেটা কি দিয়ে? যেটা দিয়ে গাছ কাটে, বুঝতে পেরেছো? যেটা দিয়ে গাছ কাটে মানে কুড়ুল? কুড়ুল দিয়ে। কুড়ুল? ওরে বাবা, কুড়ুল দিয়ে? তো কিরকম ব্যাপার হয়েছে, একটা পরিবারের 7 জনকে হত্যা করেছে। এবারে সেই যে পরিবারটা ছিল, সেই এলাকার হচ্ছে গণ্যমান্য ব্যক্তি, এটা হচ্ছে উত্তরপ্রদেশের ঘটনা।
এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং তার পরিবারের সবাই সফল। পরিবারের যে প্রধান শওকত আলী, তিনি প্রফেসর, 2 ছেলে পড়াশোনা করে চাকরি করছে। কি ঠিক আছে? বলো, হুম, এরকম একটা শিক্ষিত ফ্যামিলিতে? হ্যাঁ, এবং তার 2 ছেলে, বৌমা, নাতি এবং আর একটা হচ্ছে ভাইয়ের ছেলে। ঠিক আছে, মোট 7 জন। মোট 7 জনকে কি করে কুড়ুল দিয়ে একদম কেটে ফেলে। ঠিক আছে, এবারে বাহ, সেই বাড়িতে একমাত্র মেয়ে ছিল, সেই মেয়েটা ছাদে ঘুমাচ্ছিল, হয় না অনেক সময়? কেন হুম, কেন? কেন তো সেটাই তো কাহিনী। সে ছাদে ঘুমাচ্ছিল, এবারে যখন এসে দেখলো যে এই অবস্থা, সে খুব চিৎকার চেঁচামেচি করতে এলাকার লোক যে দেখলো যে এরকম একটা বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি আসছে, যে বাড়ি থেকে কখনো আসে না, তারা ভদ্র পরিবার, শিক্ষিত পরিবার। তখন কি হয়, মানুষ জড়ো হয়ে যায়। আর তার চিৎকার শুনে তাকে যে জিজ্ঞাসা করবে যে কি হয়েছে, সে বলতে পারছে না যে কি হয়েছে। তারপর মানুষ তাকে অনুসরণ করে যখন ঘরের মধ্যে যায়, বাড়ির মধ্যে গিয়ে দেখে 7টা ঘরে 7টা লাশ, সব কুড়ুল কোপানো। মানুষ কি করবে? মানুষ তো মানে মুখে ভাষা হারিয়ে ফেলেছে। এবার সেই মহিলাটাকে, মানে যে বাড়ির যে মেয়েটাকে, সে একাই বেঁচে রয়েছে, তাকে সান্ত্বনা দিচ্ছে, চুপ করাচ্ছে। সে চুপ হয়, সে তো কাঁদছে আর অজ্ঞান হয়ে যাচ্ছে। অজ্ঞান হয়ে যাবে না? তো এই অবস্থায় কি করবে, তারা কি করে, গ্রামের লোকেরা থানাতে ফোন করে জানায়, পুলিশ আসে। পুলিশ দেখে তো চক্ষু চড়ক গাছ, মানে এরকম নৃশংস ব্যাপার তো আমরা দেখিনি। তো এবারে কিন্তু তদন্ত তো করতে হবে। পুলিশ কি করেছে, দেখলো যে একমাত্র সদস্য, পরিবারের একমাত্র মেয়ে, সে একদম সজ্ঞানে নেই। সেই মুহূর্তে কি আর জিজ্ঞাসা করবে। পুলিশ লাশগুলো নিয়ে চলে গেছে, ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সঙ্গে ঘরে যা কিছু প্রাথমিক যে তদন্ত করার, হ্যাঁ, সেগুলো ফুটেজ নিয়েছে এবং চলে গিয়েছে। ওগুলো তো টাইম নিয়ে করতে হয় না? তো চলে যাওয়ার পর সব তো মোটামুটি এরকম একটা অদ্ভুত ঘটনা হলো কি করে, এবং তারা কত অবস্থাপন্ন পরিবার দেখো। তাদের যে বাড়িটা ছিল 14 বিঘা জমির মধ্যে বাড়ি। 14 বিঘা জমির মধ্যে, মানে তাদের প্রতিপত্তি কেমন ছিল। সেই ফ্যামিলিতে এরকম কাহিনী? সেই ফ্যামিলিতে এরকম কাহিনী। বাবা জানে। এবারে একদিন সময় নিয়ে পুলিশ কি করে, যখন জিজ্ঞাসা করে সে মেয়েটাকে যে তোমার পরিবারে এরকম একটা ঘটনা হলো, তুমি কাকে দোষী মনে করো বা কি হয়েছিল প্রকৃত ঘটনা, বলো তো। সে বলে যে আমি ছাদে শুয়েছিলাম গরমের সময়, আর ডাকাত পড়েছিল। ডাকাত পড়েছিল? ডাকাত পড়েছিল। আচ্ছা। তারা ওরকম বাধা পেয়ে বা কোনো কারণে তারা ওরকম সবাইকে খুন করে দিয়ে চলে গেছে। ঠিক আছে, এবার ডাকাত তারা মাল নিয়ে চলে যাবে, তারা সবাইকে কুড়ুল কোপা করে করবে। তারপরে আবার ব্যাপার হচ্ছে এই যে ওদের যে বাড়ি ছিল 14 ফুটের পুরনো পাঁচিল 14 ফুট, বনেদি বাড়ি। হ্যাঁ, বনেদি বাড়ি। তো ডাকাত এবার, এবং গেট আছে, এবং পুলিশ যে চারিদিক ভিতরে আসবে, মানে সেরকম অত না। তাহলে কি করে ডাকাত ভিতরে আসবে কি করে? তখন ওই মেয়েটা বলছে যে ওরা সম্ভবত সিঁড়ি টিড়ি লাগিয়ে এসেছিল। এবার সিঁড়ি লাগালে, একটা পাঁচিলের গায়ে সিঁড়ি লাগালে, পুরোনো পাঁচিলের গায়ে সিঁড়ি লাগালে যদি ডাকাত আসে, হ্যাঁ, একজন তো ডাকাত হয় না, 5 জন 7 জন, কি করে হবে? তো তাহলে সিঁড়ির দাগ থাকবে। দেখলে সেরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর পুলিশ আরো বেশি কিছু জিজ্ঞাসা করবে ওকে। সে তো শারীরিকভাবে অসুস্থ, তাকেও হসপিটালাইজড করা হয়ে গেছে। সে শারীরিকভাবে অসুস্থ। এবার মানবতার খাতিরে পুলিশ কি করলো যে একটু সময় নেওয়া যায়। এবারে গ্রামের লোকেদের জিজ্ঞাসা করছে, তারা বলছে যে ওরা ভালো পরিবার, হ্যাঁ, একটা সুখী পরিবার, পরিবারে একমাত্র মেয়ে, সবাই খুব ভালোবাসতো, মেয়েটাও বাম্মাকে খুব ভালোবাসতো। এবার মেয়েটা কি করে থাকবে, সবার মুখে একটা সিম্প্যাথি চলে এসছে যে মেয়েটা এবার কি, মেয়েটার জীবন কি হবে, মেয়েটার বিয়ে হলো না, হ্যাঁ, পুরো পরিবারটাই একদম চলে গেল। এমনকি ওই পরিবারের যে সন্তান ছিল তার 10 মাসের একটা বাচ্চাকেও হচ্ছে মেরে দিয়ে গেছে। ঠিক আছে, এরকম হয়ে যাওয়ার পরে এবারে পুলিশ তো কোনো আর সুরা পাচ্ছে না। কিন্তু ওর মধ্যে একটা পুলিশ ছিল, সে কি করেছে,
সে কী করেছে, মনে মনে একটা ছক করেছে, যে এত নৃশংস হত্যার পিছনে তো কাহিনী আছে না। তো একটু সুস্থ হতে মেয়েটাকে গিয়ে জিজ্ঞাসা করছে, যে তুমি ছাদে ছিলে, আর নিচে সব পরিবার ছিল, সবাইকে মেরে চলে গেল, তোমাকে কেন ছেড়ে দিল? হ্যাঁ, ঠিক আছে, সেটাই তো। কেননা মানে আমি ছাদে ছিলাম, আমার খোঁজ পাইনি, আর সিঁড়ি দিয়ে উঠেছে, এর বেশি ও কিছু বলছে না। ঠিক আছে, তো বলছে আচ্ছা ঠিক আছে। এবার পুলিশ কি করলো, সেই পুলিশটা দেখলো যে 7টা যে বডি ছিল, প্রত্যেকের বিছানায় চাদর কিন্তু টান টান করে মানে গুছানো। যদি ডাকাত এসে তাদের হত্যা করবে কুড়ুল কুপিয়ে, স্বাভাবিক কি হবে, বিছানায় চাদর গুটিয়ে যাবে, তাই না? তারপরে ধস্তাধস্তি হবে, জিনিসপত্র ছড়িয়ে থাকবে। আর একটা বাড়ির মধ্যে আছে 7 জনের আলাদা আলাদা কুপালেও কোনো চিৎকার চেঁচাবে যে শুনে অন্যজন বুঝতে পারলো না। আর সবার পজিশন হচ্ছে বেডের উপরে। ঠিক আছে, কিছু তো দালমে কালায়। পুলিশ এই ফুটেজগুলো নিয়েছে, রেকর্ডিং নিয়েছে, ভিডিও রেকর্ডিং নিয়েছে, 2008 সালের ঘটনা। আচ্ছা, তো তারপরে কি করেছে, যে ময়নাতদন্তে যে রিপোর্ট আসবে, রিপোর্টের উপর তো অনেক কিছু নির্ভর করে। যে রিপোর্টে এসছে, রিপোর্টে জানিয়েছে, রিপোর্টে এরকম এসছে যে এরা যখন মারা যায়, এরা নিজের দিক থেকে কোনো প্রতিরোধ করেনি, যে আটকাবে তো, কেউ যদি মারতে আসে আটকাবে না, চিল্লাবে না। হ্যাঁ, আর সমস্ত কিছু তো ময়নাতদন্ত সেরকম একটু জিনিসপত্র ছড়ানো ছিটানো থাকবে। বিছানার উপর যদি কেউ কাউকে মারতে যায়, তো বিছানার চাদর তো অগোছালো থাকবেই। হ্যাঁ, কিন্তু যেটা ব্যাপার হচ্ছে, তারা তো আটকাবে, কোপাতে আসছে, তারা হাত দিয়ে আটকাবে, তাই না? তারা লুকাবে, অন্য জায়গায় তো আঘাত লাগবে শরীরে। হ্যাঁ, যখন যখন কেউ আটকাবার চেষ্টা করবে, তার ভেতরের যে স্পৃহা, বাঁচার যে স্পৃহা, ওটা কিন্তু তার শরীরের মধ্যে মানে থাকবে, যেটা ময়নাতদন্তে বোঝা যাবে যে ওই মুহূর্তে হার্টবিট কেমন ছিল, কি চেষ্টা করেছে না করেছে। দেখলো যে না, এর দিক থেকে কোনো সেরকম কিছু পায়নি। আর যেখানটা হচ্ছে কুড়ুল আঘাতে তাদেরকে মারা হচ্ছে, তারা কি করে নিশ্চুপ থাকতে পারে? তারা কি বলবে হ্যাঁ যে আমাদের মরার শখ হয়েছে, তাই না? এই একটা রিপোর্ট গেল। ওরকম হয়ে যেতে পারে, তো পুলিশ নিজের মতো করে একটা সন্দেহ করছে। তো আরো একটা রিপোর্ট, এই যে বডির মধ্যে কি রয়েছে, ব্লাডে কি রয়েছে, এই একটা রিপোর্ট আসা বাকি। ঠিক আছে, সেই যখন রিপোর্টটা এসে দেখছে যে 6টা বডি মানে কি, 6টা বডি মানে ওই মেয়েটার মা বাবা। ঠিক আছে, আচ্ছা, 2টো দাদা, আর একটা হচ্ছে চাচাতো ভাই, আর একটা দাদার বউ, এই 6জনের শরীরে বিষ ছিল। হ্যাঁ, আর যেটা 10 মাসের বাচ্চা, ওর বিষ ছিল না। আর 10 মাসের যে বাচ্চাটা, ওটাকে কুড়ুল কোপানো হয়নি, ওটাকে দম বন্ধ করে মারা হয়েছে। ঠিক আছে, তো এবারে হচ্ছে বিষ আছে, আবার কুড়ুল কুপিয়েছে। এবার জিনিসটা হচ্ছে একদম পুরো সিআইডি কেস হয়ে গেল না? সিআইডি কেস না, ওরকম কি করে হয়? তখন পুলিশ কি করেছে, ওই যে মেয়েটাকে আবার জিজ্ঞাসাবাদ করছে। এবং এই যে ঘটনাটা 2001 সালে সারা দেশ সহ সারা বিশ্ব জুড়ে একটা আলোড়ন ফেলেছিল। এবং মেয়েটা যেহেতু হচ্ছে একদম অনাথ হয়ে গেল, মেয়েটা অনাথ হয়ে যাওয়ার জন্য প্রচুর মানুষের সিম্পাতি পাচ্ছে। এবং তৎকালীন যে ইউপি, উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী, উনি কি করেছিলেন, উনি 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার উনি মানে প্রতিজ্ঞা করেছিলেন যে একে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এরপরে তো অনাথ হয়ে গেল। হ্যাঁ, এবারে তোমার কি বলবো, সহানুভূতি প্রকাশ করেছে, আর ওকে 5 লক্ষ টাকা দিয়ে আমি সাহায্য করবো। ঠিক আছে, এবং শুধু বলা নয়, 5 লক্ষ টাকা ওকে দেবে দিনস্থিরও করেছে। তখন পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে আমাদের তদন্ত জারি আছে, আপনি যে টাকাটা ওকে দেবেন, পরে দেবেন, আমাদের কিছু তদন্ত বাকি আছে। মানে সন্দেহ করেছে যে কিছু না কিছু কাহিনী হতে পারে, পুলিশ বাধা দিয়েছে, যে দেবেন, কিন্তু আমাদের তদন্ত চালু আছে, কিছু সময় পরে দিন। বৃষ্টি এসেছে, সাথে জামা কাপড় আছে। তাই সাথে জামা কাপড় আছে? হ্যাঁ, হ্যাঁ, তুলে আনো, তুলো। কখনো মেঘ, কখনো
এই রোদ দেখো না, এই রোদ্দুর, কখনো হ্যাঁ, বৃষ্টি এই বৃষ্টি, মানুষ কি করবে? হয়ে গেছে। এখানে বসি, এখানে বসবে? বসি, বসো। বৃষ্টিও দেখা হবে। বাহ, দেখো বৃষ্টি শুরু হয়ে গেল। একটু আগে দেখো, 10 মিনিট আগে কেমন রোদ্দুর ছিল। তারপরে শোনো, এবারে পুলিশ কি করেছে, হ্যাঁ, মেয়েটাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। ডেকে পাঠাতে তখন মেয়েটা তো সেই একই কথা বলছে, ঠিক আছে, একই কথা বলছে। এবার যখন মেয়েটাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে, তখন এগুলো তো সংবাদ মাধ্যমে যাচ্ছে না, ডিজিটাল মিডিয়ায় যাচ্ছে। তখন মানুষ খেপে যাচ্ছে যে একটা মেয়ে অনাথ হয়ে গেছে, এইভাবে তাকে হেনস্থা করা, পুলিশের কোনো দায়িত্ব নেই, কাজ নেই, কোনো কাণ্ডজ্ঞান নেই। হ্যাঁ, পুলিশ মানে কি, পুলিশ মানে হচ্ছে বদনাম, তো তাদের নিতে হবে। তো ওই জন্য কি হয়েছে, পুলিশের উপর প্রেশার পড়ছে, যে একটা প্রেশার তো পড়বে তো। একটা জনমতামতকে একটু গ্রাহ্য করতে হয়। হ্যাঁ। কেননা জনগণের একটু জনগণের মধ্যে ক্ষোভ এসে গেলে তখন মুশকিল হয়ে যাবে না। কিন্তু সেই পুলিশটা কিন্তু সে মনে মনে একটা ব্যাপার সে একটা করেছে, আইডিয়া করেছে যে কিছু নিশ্চয়ই গন্ডগোল আছে, এরকম ভাবে তো দিতে পারে না। কিছু ব্যাপার আছে। তা তাকে তাকে যখন করছে, সে বলছে, আবার একই কথা জিজ্ঞাসা করছে, সেও রেগে যাচ্ছে, বলছে আচ্ছা ধরে নিলাম তোমার কথা অনুযায়ী ডাকাত পাঁচিল ডিঙে এসেছিল, পাঁচিল ডিঙে আসার পরে ঘরে ঢুকেছে, তাই না? এই তোমার কথা তো? বলে হ্যাঁ। কিন্তু ব্যাপার হচ্ছে ছাদের যে সিঁড়িটা আছে সেটা হচ্ছে ঘরের ভিতর থেকে বন্ধ করার আছে আর কি, ও, বুঝতে পেরেছো? আচ্ছা। আর তেমন তো ফুটেজ নিয়েছে যে দেখো যেদিন ঘটনা ঘটে, ছাদের সিঁড়ির যে ব্যাপারটা থাকে ওটা তো ভিতর থেকে বন্ধ করা থাকে, যেহেতু ভিতর থেকে বন্ধ করা থাকে, তাহলে তুমি ছাদে কি করেছিলে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আর তারপরে হচ্ছে তারা কি করে বা ঢুকলো, বুঝতে পেরেছো? আচ্ছা। এরকম একটা মেয়ে করেছে। কাহিনী হয়ে তা গেছে। ও কোনো উত্তর করেনি, ও কোনো উত্তর করেনি। হ্যাঁ, ওর মানে কিছু কিছু জায়গায় যখন ধরা পড়ে যাবে আসামিরা উত্তর দেয় না, হ্যাঁ, উত্তর দেয়নি। তারপরে পুলিশ কি করেছে, যে ওর ওর ফোনটা নিয়েছে, বুঝলে? ফোন নিয়ে দেখছে যে এই রাতে মানে মারা যায়, 7টা হত্যা হয়, সেই রাতে ওই মেয়েটা একজনকে 52 বার ফোন করেছে। হ্যাঁ, 52 বার। হ্যাঁ, 52 বার যাকে ফোন করেছে তাকে ডেকে পাঠিয়েছে। তার নাম সেলিম, তাকে ডেকে পাঠিয়েছে। আর এই যে মেয়েটা, এই মেয়েটার নাম শবনম, শবনম, যার বাবা মা মারা গেছে, মানে পরিবার মারা গেছে। আর সেলিমকে ডেকে পাঠিয়েছে। সেলিমকে ডেকে পাঠাতে সেলিম বলে আমি তো কিছু জানি না, বা যা কিছু হয়েছে সিম্পলি কথাবার্তা হয়েছে, হয়তো কোনো কারণে ফোন করেছিল, ওকে চেনো? হ্যাঁ চিনি। এবারে ব্যাপার হচ্ছে কি, সেলিম হচ্ছে একটা করাত কারখানার শ্রমিক। আর এই যে মেয়েটা বললাম না যে উচ্চশিক্ষিত পরিবেশ হয়, এই মেয়েটা হচ্ছে জিওগ্রাফি এবং ইংলিশে ডবল এমএ, বাবা। যে শবনম জিওগ্রাফি এবং ইংলিশে ডবল এমএ। তাই এবার দেখলে এর সঙ্গে কি কানেকশন থাকতে পারে, তেমন কিছু ব্যাপার না। কল রেকর্ডিং চেক করে দেখলে যে 52 বার কল করেছে। হ্যাঁ, তা আর তো কোনো লিঙ্ক পাচ্ছে না, তা সেলিমকে ছেড়ে দিয়েছে, বুঝেছো? সেলিমকে ছেড়ে দিয়েছে, আর এর থেকেও তেমন কিছু পাচ্ছে না। হ্যাঁ, এবারে ঘটনা হচ্ছে যে তাহলে এই ঘটনার রহস্যটা কি, কিভাবে কি হলো, কেন করলো, কোন আক্রোশ থেকে কারা করলো। ওদিকে যখন পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে যে বিষ খাইয়েছিল, ঠিক আছে, বিষ খাইয়ে তখন তো এবারে হয়ে গেল এটা তো হচ্ছে প্ল্যানিং করে করা। ডাকাত এসে তো আর বিষ দিয়ে আর তারপরে কুরুল ব্যবহার করবে না, ঠিক আছে? ওরকম যখন হয়েছে তখন এবারে কি হয়ে গেছে, এবারে যে পুলিশগুলো তো হচ্ছে ক্ষোভের মুখে পড়ে যাচ্ছে, কেননা পাবলিক সিম্প্যাথি চলে গেছে মেয়েটার উপরে, যে মেয়েটাকে হেনস্থা করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এদিকে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে 5 লক্ষ টাকা দিতে প্রস্তুত, তোমরা দিতে দিচ্ছ না, হ্যাঁ, তোমরা ঘুষ খাবে, আর একটা অসহায় মেয়েকে দিলে তোমাদের আপত্তি। পুলিশ তো রোষের মুখে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই অবস্থায় কি হয়, একটা পুলিশ ছিল, সে যে দায়িত্বে ছিল আর কি, দায়িত্বপ্রাপ্ত অফিসার, সে কি করেছে, একটু রিস্ক নিয়ে বলে তুলতো, ব্যাটাকে তুলতো, সে সেলিমকে আবার তোল। সে সেলিমকে আবার তোল। এর দিকে নজর গেলে এখন এই মানে মিডিয়ার কাছে একটা ফেস হয়ে গেছে না,
মুখ চিনে ফেলেছে, এর বাইট নিতে সাংবাদিকরা চলে যাচ্ছে, হুম। তা সেলিমের কাছে তো কেউ যাচ্ছে না, না। ঠিক আছে। হ্যাঁ, আমার ওই বেটার সুবিধা মনে হচ্ছে না, ও কারখানায় শ্রমিক হোক আর যাই হোক, হুম। ওই বেটাকে সেই বেটাকে তুলেছে, তুলে আর তারপর আবার জিজ্ঞাসা করছে, একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করছে। কিন্তু সেও একই উত্তর দিচ্ছে। হ্যাঁ, একই উত্তর দিচ্ছে। তখন পুলিশ একটু রিস্ক নিয়ে কি করেছে, বলে দেখ সব কথা স্বীকার কর, তা না হলে এমনই অবস্থা করব যে নিজেকে চিনতে পারবি না, ঠিক আছে। আমাদের কাছে সব তথ্য প্রমাণ আছে। এবং সম্ভবত দিয়েছিল, হ্যাঁ, উত্তম মধ্যম দিয়েছিল। দেবে না, হ্যাঁ, না দিলে আর সে কিছু বলবে। সে স্বীকার করে যে আমরা করেছি। বলে আমরা কারা? সে স্বীকার করেছে। হ্যাঁ, সেলিম বলছে আমি আর শবনম মিলে করেছি। ও, ঠিক আছে। আচ্ছা, তোমরা তার দুজন মিলে করেছো, তা কি ঘটনা হয়েছিল? অবস্থা। কি ঘটনা হয়েছিল, ঠিক আছে। এবার যা ঘটনা হবার তো সে পুলিশের কাছে বলে দিয়েছে যে এই ঘটনা হয়েছে। এবারে তখন পুলিশ কি করেছে, সেগুলো রেকর্ড করেছে, করে বলছে ঠিক আছে খেতে পেতে দাও। গুড বয়ের মতো সব স্বীকার করেছে, তার আগে মেরেছে। এবারে আবার শবনমকে তুলেছে, তুলে বলছে যে এখনো সময় আছে, বলো আসলে কাহিনী কি। সে বলছে আমাকে কেন বিরক্ত করছেন, হ্যাঁ, আমাকে কেন, অন্য কোনো কাহিনী নেই। আমি আমাকে কি মনে, আমার পরিবার চলে গেছে, আমার দুঃখ নেই। আর এই অবস্থা আমাকে বিরক্ত করছেন। বলে সে তো খুব পুলিশের ওপর অভিযোগ করছে। তখন পুলিশ বলছে মামনি, যা খেলা খেলেছো, যা গেম করেছো, এবার ব্যাপার হচ্ছে তোমার বলি শোনো, যদি সব কিছু স্বীকার না করো তার ব্যবস্থা আমাদের কাছে আছে। হ্যাঁ, তুমি ভেবো না যে তুমি মেয়ে বলে ছাড় পেয়ে যাবে। হ্যাঁ, জিওগ্রাফি ইংলিশে ডবল এম এ মানে, হ্যাঁ, তোমার যে ডান্ডা পড়বে না তা নয়, ঠিক আছে। তোমাকে ডান্ডা দেওয়ার জন্য আমাদের মহিলা পুলিশও আছে। হ্যাঁ, তবে অতদূর যেতে হবে না, তোমার একটা সারপ্রাইজ দেওয়ার আছে। বলে সেলিমকে এনে সামনে বসিয়ে দিয়েছে। দেখো দেখে চেনো কিনা? বলে আমি একে চিনি না। ভালো করে দেখো, তোমার অনেক দিনের তোমার অনেক দিনের ইয়ার দোস্ত, তুমি চিনতে পারছো না? তা বলছে বলে না আমি চিনতে পারছি না। সে তো স্বীকার করেনি। এবারে সেলিমের থেকে তো কাহিনী শুনে নিয়েছে পুলিশ, কিন্তু দুজনের তো স্বীকারোক্তি দরকার না। তখন সেলিমকে বলছে, বলে তোমার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, হ্যাঁ, তো ম্যাডামকে ভালো করে বোঝাও। হ্যাঁ, নাহলে ওই ব্যবস্থা হচ্ছে ম্যাডামকেও নেওয়া হবে। আর দুজনে মিলে একটু ঘুটুরু করে নাও। হ্যাঁ, তখন সেলিম বলল যে শবনম, আমি সব সত্যি কথা বলে দিয়েছি। আর তুমিও সত্যি স্বীকার করে নাও। হ্যাঁ, আর কোনো পালাবার পথ নেই। তখন শবনম চিল্লিয়ে কেঁদে উঠে, এতদিন যে চেপে রেখেছিল ভিতরে, মানে ভেতর থেকে সব বেরিয়ে আসছে, চিৎকার করে কান্না করছে। কেন কি করেছে তা বলছে ঠিক আছে, এবার তোমার মুখ থেকে শুনি কাহিনী কি। ঠিক আছে, শবনম যেটা বলছে সেটা হচ্ছে এই, শবনম একটা উচ্চশিক্ষিতা মেয়ে, ঠিক আছে, কিন্তু কলেজ যেত ইউনিভার্সিটি যেত, তা ওই এলাকায় একটা করাত কল ছিল। ঠিক আছে, করাত কল মানে হচ্ছে ওই কাঠফাট কাটে আর কি এরকম। ঠিক আছে, তা ও সেলিমকে দেখতো। ঠিক আছে, আর মেয়েদের মন, সব মেয়ের কথা না, ঠিক আছে, মেয়েদের মন কোথায় কখন আটকায় সে মেয়েরাও জানে না। তা ওর কি হয়, সেলিমকে খুব ভালো লাগে। ঠিক আছে, এবং ও নিজে গিয়ে সেলিমকে প্রপোজ করে। অনেকদিন ভালো লাগতে আর হচ্ছে মানে কি বলতো, জল বালতি ভরে গিয়েছে, তারপরে বেরিয়ে পড়ে যাচ্ছে না, আর নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারছে না। তো বলে দিয়েছে, বলতে সেলিম এবার তো কি হাতে চাঁদ পাওয়ার মতো। সেলিম মনে করেছে প্র্যাঙ্ক করছে কিনা, তারপর দেখলো না প্র্যাঙ্ক না, সত্যি। সেলিমের তো কনফিডেন্স বেড়ে গেল। সে সঙ্গে রাজি। এইভাবে ওদের সম্পর্ক চলতে থাকে। এবার এদিকে কি, এর বাবা প্রফেসর, ঠিক আছে, দুটো দাদা হচ্ছে এস্টাবলিশ, আর ও নিজে হচ্ছে ইংলিশ আর জিওগ্রাফিতে ডবল এম এ। বুঝতে পারছো কি টাইপের ফ্যামিলি। এইভাবে ওদের সম্পর্ক এগোতে থাকে। একটা সময় পরে গিয়ে কি হয়, হ্যাঁ, মেয়েটা বাড়িতে জানায়। ঠিক আছে, মেয়েটা বাড়িতে জানাবার পরে হ্যাঁ কেউ রাজি হবে। আর এ তো প্রথমত ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ, যে একজন শ্রমিক আর একজন উচ্চশিক্ষিতা মেয়ে কখনো হয়, হ্যাঁ, তাই একে বারণ করে, একে নিষেধ করে, আর তারা কেউ রাজি না। কিন্তু তার মানে এই নয় যে এর উপর অত্যাচার করেছে, কিছু করেছে, তারা তাদের মত জানিয়ে দিয়েছে আমরা মানবো না। ঠিক আছে, আমরা মানবো না। আর এটা কোনোদিন হতে পারে না। 14 বিঘা জমির মধ্যে তাদের বাড়ি, বুঝতে পারছো,
হ্যাঁ, আর সবাই হচ্ছে উচ্চশিক্ষিত, কি করে হতে পারে? হতে কখনো হয়, বাড়ি থেকে মানতে তো চায়। তারপরে কি হলো, এরকম যখন ঘটনা হয়ে গেছে, এরকম ঘটনা হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, এরকম ঘটনা হয়ে যাওয়ার পরে, হ্যাঁ, মেয়েটা তো সেই বেঁকে বসে আছে যে আমি বিয়ে করলে ওকে করবো, আর পরিবার বলে আমরা মানবো না, এই ব্যাপার। হবেই। তার মানে যে খুব বেশি মানে বিরোধ হয়েছে, আর মেয়েটাকে বের করে দিয়েছে বা তাকে শাস্তি দিয়েছে, মেরেছে, এরকম কিছু না। হ্যাঁ, এই কি হয়েছে, একটা সময় পরে গিয়ে একটু চুপ হয়ে গেছে, বুঝতে পেরেছো? চুপ হয়ে গেছে, মানে অনেক সময় হয় না, একটা প্রসঙ্গ আসে, তারপরে জিনিসটা আর আলোচনা হয় না। তো এবারে একবার কি হয়েছে, মেয়েটা রান্না বান্না করেছে, করে ওর দুটো ভাই বিভিন্ন কাজের প্রয়োজনে বাইরে গিয়েছে, বলছে যে ভাইয়া, হ্যাঁ চলে আসো, চলে আসো। কেন? কতদিন রান্না করেছে? আমি নিজের হাতে রান্না করেছি। হ্যাঁ, তা বোন বোন রান্না করেছে, ভাইদের ডাকছে, তার এবারে কিছু কাজ বাদ দিয়ে চলে এসছে। হ্যাঁ, এবং একজনকে হেল্পার নিয়ে অনেক পদে রান্না করেছে। এবার হয়তো এরকম হতে পারে যে ওদের কোনো অনুষ্ঠান ছিল বা ধর্মীয় অনুষ্ঠান থাকে না, আচ্ছা, তা সেরকম হতে পারে, তাদের পছন্দের সব খাবার রান্না করেছে। হ্যাঁ, আর বাবা মা, দুটো দাদা বৌদি, সবাইকে ও নিজে হাতে খেতে দিয়েছে। হ্যাঁ, এবং সবাই খুব প্রশংসা করছে, এবং খুব একটা একান্নবর্তী পরিবারের যেটা হয় না, খুব মিলমিশ আছে আর কি, একই ছাদের তলায় থাকে। তো এবারে সবাই খুব খুশি, বলছে তোর হাতের রান্নাটা কিন্তু দিনে দিনে আরো ভালো হচ্ছে, প্রশংসা করছে। তাই মুচকি হেসে বলছে যে তোমরা কি চা খাবে? খাবার পরে চা খাওয়া একটা ব্যাপার না, বলছে বল তাহলে তো একদম সোনায় সোহাগা হয়ে যায়, তোর হাতে চা খাবো। তাও এবারে কি করেছে, চা করতে গিয়েছে। হ্যাঁ, এবারে একটু ফ্ল্যাশব্যাক আছে যে ওরা শবনম আর সেলিমের তো মিলন হবে না, তো শবনম সেলিমকে গিয়ে বলেছিল যে আমার পরিবারটাকে হটাতে হবে, তা নাহলে আমাদের কোনোদিন মিলন হবে না, বুঝতে পেরেছ? তা তখন কি করা যায়, তখন সেলিমকে বলে যে তুমি বাজার থেকে ভালো কোয়ালিটির বিষ আনো, ঠিক আছে, সুযোগ সময় মতো আমি ওদের একদম পুরো ড্রিঙ্ক করিয়ে দেবো। তা এবারে বিষ তোর কাছে ছিল, কিভাবে খাবে, তার জন্য তো সবাইকে তো একসঙ্গে খাওয়াতে হবে, তাই না? হ্যাঁ, এবার ওর জন্য একটা উৎসব অনুষ্ঠান থাকলে সেখানে বিশ্বাসযোগ্যতা, আর হঠাৎ করে যদি বলে তোমাদের চা করে দিয়ে খাও, হ্যাঁ, সন্দেহ তো হলেও হতে পারে না। তা ওই এবার বিষটা কি করেছে, চায়ে মিশিয়ে দিয়ে সবাইকে দিয়েছে, দিতে সবাই আড্ডা মারছে, হাসি খুশি মনে সবাই আছে, চা দিয়েছে, হাসি খুশি মনে সবাই খেয়েছে। আর সবার চাটা খাওয়ার পরে সবার একটু উৎকণ্ঠা হচ্ছে। এবারে অনেকে মনে করেছে কি যে বেশি করে খেয়েছি, বোনের হাতে রান্না, হয়তো এরকম কিছু ব্যাপার হয়েছে, গিয়ে একটু বিশ্রাম নেই বলে যে যার ঘরে চলে গেছে, ঠিক আছে, এবং বিষক্রিয়ায় সব করে মারা গেছে। তখন ও সেলিমকে ফোন করে, বলছে সেলিম একটা বড় মতো নিয়ে এসো কুড়ুল, ঠিক আছে, এটাকে একটা অন্য রূপ দিতে হবে, নাটকের রূপ দিতে হবে। তা সেলিম চলে এসছে, এবং ওই মৃত অবস্থায় কি করে দুজন মিলে মানে কোপায়, বুঝলি? হ্যাঁ, তারপরে ওরকম করার পরে তারপরে সে কি করেছে, ফ্রেশ হয়ে সেলিম চলে গিয়েছে তার অস্ত্র নিয়ে, আর তখন সময় সুযোগ বুঝে নাটক করে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। পাশের লোক এসছে, এবার কি করে সিম্প্যাথি নিতে হয় জানে তো, কেননা এ তো হচ্ছে গিয়ে ডবল এমএমএ নাটকটা করে আর সবাই সিম্প্যাথি নিয়েছে, এবং এতটাই সে নাটক করেছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তাকে 5 লক্ষ টাকা দেবার মনস্থির করে ফেলেছে। সে এসে দেখা করে গেছে, এবং সারা দেশ জুড়ে সারা দেশ ওর ওপর সিম্প্যাথি দেখিয়েছিল, বুঝতে পেরেছো? তা এরকম হওয়ার পরে যখন ঘটনা সব জেনে গেল, আবার কি যখনই ওই এসে সবাইকে মেরে দিয়ে এসে চলে গেছে, তো মানে মরার ওপরে মারা আর কি, ঠিক আছে, বিষকে তো মারা গেছিল, তারপরেও ক্রুল কোপা করেছে আর কি। তো খানিকক্ষণ পরে মনে হয়েছে শবনমের যে বাচ্চা 10 মাসের বাচ্চাটাকে তো করা হয়নি, আর বলেছে ফোন করে বলেছে যে তুমি এক কাজ করো, মাল্লুটা নিয়ে আসো, এইটার কাম তামাম করে যাও। সে বলে আমি একবার চলে এসেছি, আবার যদি যাই দ্বিতীয়বার কেউ না কেউ দেখবে, সন্দেহ হতে পারে মানুষের, হ্যাঁ, ওটা তুমি কাম করো, বুঝতে পেরেছ? বলতে ও ওটা গলা টিপে করে দিয়েছে, ঠিক আছে, শ্বাসরোধ করে দিয়েছে।
তা এই যখন ঘটনা হয়ে গেছে, তারপর তো নাটক যা করেছে, এই টোটাল ঘটনা, এই ঘটনা হয়ে যাওয়ার পরে এবারে তো পুলিশের কাছে তো সব এলো। এবার যেমন হচ্ছে প্রসেস হয়, আইনের প্রসেস হয় না, এখনো ক্লাইম্যাক্স বাকি আছে। এখনো বাকি আছে? 2008 সালের ঘটনা। এবারে যা হয় আইনি প্রসেসে কি হয়, জেলা আদালত থেকে আরম্ভ করে, ঠিক আছে, হ্যাঁ, হাইকোর্ট থেকে আরম্ভ করে সব জায়গায় মোটামুটি ওদের দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক আছে। এবং ওরা কি করে, ওরা সেটার বিরুদ্ধে আবেদন জানায়, ঠিক আছে, সুপ্রিম কোর্টে যায়। তো যেখানে যায়, যতগুলো আদালত আছে, আমি কাহিনী ছোট করে দিচ্ছি, সব জায়গায় কি করে ওদের আবেদন নামঞ্জুর করে, ঠিক আছে। এবারে মার্সি পিটিশন বলে একটা ব্যাপার আছে, যেখানটা হচ্ছে প্রাণ ভিক্ষা চাওয়া, বুঝতে পেরেছো। রাষ্ট্রপতির কাছে ওরা কি করে প্রাণ ভিক্ষা চায়, হ্যাঁ, উত্তরপ্রদেশের রাজ্যপালের কাছে প্রাণ ভিক্ষা চায়, ঠিক আছে, কিন্তু তারাও একই জানায়। এবং এই বিচার পদ্ধতির এবার ব্যাপার আছে, তো যখন হচ্ছে ধরো আদালতে রায় শোনাবে, এবার যদি এরা আবেদন করে, মার্সি পিটিশন করে, তখন কি হবে, সেইটা রেজাল্ট আস্তে আস্তে 2-3 বছর কেটে যাবে। এইভাবে 2008 সাল থেকে চলে আসছে, বুঝতে পেরেছো। শোনো, ঘটনা আছে এর পিছনে, একটা ফ্ল্যাশব্যাক আছে, দারুণ ঘটনা আছে। তা ওরকম ভাবে ওদের তো মৃত্যুদণ্ড দেওয়া হয়ে গেছে না, হ্যাঁ, কিন্তু এবারে যখন বছরের পর বছর এ করে 2021 সালে ওর ফাঁসি হবে, মানে এটা ভারতীয় প্রথম কোনো মহিলার ফাঁসি হবে, বুঝতে পেরেছো। মৃত্যুদণ্ড মানে কি ফাঁসি হবে, ভারতীয় কোনো মহিলা এতদিন মানে হয়নি, আইনের ইতিহাসে নেই। তো যখন হবে, তখন কি হচ্ছে, ওই শবনমের ছেলেও আবেদন করছে, 12 বছরের ছেলেও আবেদন করছে যে আমার মাকে যাবজ্জীবন দেওয়া হোক, যেন মৃত্যুদণ্ড না দেওয়া হয়। তাহলে ছেলে করতে গেল, তাহলে ক্লাইম্যাক্সটা শোনো, ছেলেটা করতে গেল যখন অলরেডি হচ্ছে নিজের পরিবারকে হত্যা করে প্ল্যান করে, তখন ওর পেটে 2 মাসের ছেলে ছিল, ঠিক আছে। ওই যে বিয়ে করা বাধ্যতামূলক যে ব্যাপারটা ছিল, 2 মাসের, মানে সেলিমের বাচ্চা ওর পেটে, শবনমের পেটে ছিল, বুঝতে পেরেছো। হ্যাঁ, এবারে লোকলজ্জা তো একটা ব্যাপার আছে, আর বাড়িতে তো মেনে নেবে না কেউ, হ্যাঁ, ওই জন্য ওদের হটিয়ে ওরা হচ্ছে সেলিম আর শবনম রাজা রানী হবে আর কি, বুঝতে পেরেছো। এবারে ওদের যে ফাঁসিটা দিতে পারেনি কেন, হ্যাঁ, পেটে বাচ্চা থাকলে তো ফাঁসি দেওয়া যাবে না, ঠিক আছে, সেটা ভূমিষ্ঠ হতে হবে। এবার সেটা ভূমিষ্ঠ হলে সেটা দেখভাল কি করবে, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে মা দেখভাল করবে তো, কিন্তু তবুও ওদের কিন্তু ফাঁসি রদ করেনি, ঠিক আছে। যে বাচ্চা, হ্যাঁ, বাচ্চারা অন্য ব্যবস্থা হবে, ঠিক আছে, কিন্তু ফাঁসি তোমাদের হবে। এরপরে কি হবে, তাহলে বাচ্চাটার দায়িত্ব কে নেবে? আর বাচ্চাটার দায়িত্ব নেয় শবনমের এক বন্ধু, ঠিক আছে, সে যে আমি দায়িত্ব নেব, হ্যাঁ, তার দায়িত্ব, তুমি কেন দায়িত্ব নেবে, হ্যাঁ, সেখানে সিকিউর থাকবে সেরকম তো দেখতে হবে, তো সরকারের তো দায়িত্ব আছে। সে বলছে শবনম আমার বন্ধু, আর ও কি করেছে, ও যে কাজ, হ্যাঁ, ও যে কাজ করেছে, হ্যাঁ, সে তো ঠিক আছে, ও যে কাজ করেছে ওই কাজের আমি সাপোর্টার না, কিন্তু আমি যখন কলেজে পড়তাম, হ্যাঁ, আমার পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছিল, আর আমি পড়াশোনা কমপ্লিট করতে পারতাম না, কিন্তু শবনমই আমার সমস্ত খরচ চালিয়েছে, ঠিক আছে। তাহলে আমার জীবনের ক্ষেত্রে, আমার ক্যারিয়ারের ক্ষেত্রে ওর অনেক বড় ভূমিকা আছে। সেই জায়গা থেকে, হ্যাঁ, আজকের ওর বিপদে ওর সন্তানকে আমি দত্তক নিতে চাই, ঠিক আছে। তো শবনমের বন্ধু কি করেছে, ওর সন্তানটাকে দত্তক নিয়েছে, এবং সেই সন্তানটা 2021 সালে 12 বছর হয়ে গেছে, ঠিক আছে। এবারে সন্তান আবেদন করছে যে আমার মাকে যাবজ্জীবন দেওয়া হোক অপরাধের জন্য, যেন ফাঁসি না দেওয়া হয়, ঠিক আছে। এবার একটা মায়ের জন্য আবেদন করছে, সরকার কেন, আইন কেন, হ্যাঁ, সুবিচারের জন্য তো। এবারে কি করে তাকে ফাঁসি দেবে? তারপরেও কিন্তু সেখানটায় ফাঁসি রদ করা হয়নি। আজ 2024 সাল, এখন শবনমের ছেলের বয়স 15 বছর, ঠিক আছে। শবনমের ছেলে সেই আবেদন জানিয়ে যাচ্ছে যে আমার মায়ের যাবজ্জীবন দেওয়া হোক, আর এর যদি ফাঁসি না দেওয়া হয় তাহলে সেলিমের কি করে দেবে? দুজনের সমান অপরাধী, সেলিম জেল খাটছে, আর এর ফাঁসি হবে, হ্যাঁ, এই অবস্থায় বর্তমানে বিষয়টা কেঁচে রয়েছে, হ্যাঁ। আর এর মধ্যে একটা পজিটিভ দিক হচ্ছে এই যে শবনমের বাচ্চাটা, সে হচ্ছে অনাথ হয়নি, সেটা আশ্রয় পেয়েছে। তা এই ঘটনা যে মানুষের জীবনে কি হয়, প্রেম সম্পর্ক, এবং সেই সম্পর্ক এতটা এগিয়ে যায় যে মধ্যে একটা বাচ্চা এসে যায়, আর এত বড় একটা ক্রাইম, একটা ব্রুটাল ক্রাইম বলতে পারো, এরকম একটা ঘটেছে ভারতের বুকে, উত্তরপ্রদেশে, ঠিক আছে।
যেটা বাড়ির থেকে মেনে নেয়নি তুই চলে যা, দূরে কোথাও চলে যা। হ্যাঁ, সে তোমার মতো অত বুদ্ধিমান ছিল না তো, মানে এই বুদ্ধিমানের কি বুদ্ধিমতী ছিল না তো। তোমার 2008 সালে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে দেখা হওয়া দরকার ছিল। তোমার থেকে বুদ্ধিটা পেয়ে গেলে, বুঝতে পেরেছো, সে মনে হয় এখন মনে হয় ভালো সংসারই হয়ে যেত। হ্যাঁ, সত্যি। গল্প শোনালে তোমার এমন তোমার শুনে থেকে গা তা- কসকস করছে। তোমার থেকে গা কসকস তো করবে, গা কসকস করবে না? হ্যাঁ, কি ধরনের কি ধরনের না কি মেয়ে, ধরনের তুই বলো। কি ধরনের মেয়ে, হ্যাঁ, এরকম হতে পারে? হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি হয়, কিছু কিছু ঘটনা থাকে না, মাথা খারাপ করে দেয়। মাথা খারাপ এটা না। এটা হচ্ছে সে প্রকৃতিস্থ অবস্থায় ছিল না। একটা শিক্ষিতা মেয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। ঠিক আছে, তো পৃথিবীর বুকে যে কোনো জায়গায় যে কোনো জিনিস ঘটতে পারে। সুতরাং সাবধান। আর যে যে সম্পর্কে জড়ায়, আমার তো মনে হয় পুরো পেছনে লাথি মুটে ঠেলে দেওয়া দরকার। যা যা খুশি কর। হ্যাঁ, বাধা দিয়ে যদি এই অবস্থা হতে কি যারা বাধা দিয়েছিল তারা কি ভেবেছিল যে ওই অবস্থা ও করতে পারে? এইসব এই তর্ক বিতর্ক করলে মানে এর কোনো আর না শেষ না, নেই। এর কোনো শেষ নেই। আর প্রত্যেকটা মানুষের দৃষ্টিভঙ্গি আলাদা, সবাই নিজের নিজের দিক থেকে অপরাধ যে যা অপরাধ মনে করে। অপরাধ অপরাধ অপরাধকে তবে অপরাধ তো মানে বিশাল বড় অপরাধ। অপরাধ কাহিনীকে অপরাধ কাহিনীর মতো দেখো, ঠিক আছে? এর ভেতরে মাথা গলাবার কোনো দরকার নেই। কি এই আর একটু চা করে আনো না, তুই চা খেয়ে হয়নি কি এমন আরেকটা চা গল্প? করবে? হ্যাঁ, একটা একটা গল্প। গল্প দাদুর আসর, আমি তো আমার দাদু তো। চলো ওটা, যাও যাও, চা করে আনো, চা করে আনো, যাও।